প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। দর্শক, গ্যালারির আজকের অংশের পুরোটা জুড়েই থাকবে বাংলাদেশের ক্রিকেট। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশের তুখোড় ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। তার কাছেই শুনবো নিউজিল্যান্ড টেস্ট নিয়ে বিশ্লেষণ। চলুন পরিচিত হই মোহাম্মদ আশরাফুলের সাথে। আশরাফুল, আপনাকে স্বাগত জানাচ্ছি গ্যালারি স্টুডিওতে। ধন্যবাদ। ক্রাইস্টচার্চের দ্বিতীয় দিনের শেষ বিকেলে অনেকটা সাকিব চমকে টেস্টে ফিরল বাংলাদেশ। কিভাবে দেখছেন আপনি? অসাধারণ কামব্যাক করেছে। আপনার লাস্ট 3টা উইকেট আমরা পেয়েছি 4 রানে। সাকিব আসলে আজকের পুরো দিনে মাত্র 4 ওভার বল করেছিল। তারপর সেকেন্ড স্পেলে এসে আরও 3টা ওভার করে 3টি উইকেট নিয়েছে 4 রান দিয়ে। তো ওভারঅল আমি বলবো যে এখন আমাদের একটা সময় কিন্তু মনে হচ্ছিল যে ওরা হয়তোবা অনেক বড় একটা লিড নিচ্ছে, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে এমন একটা সিচুয়েশনে আছে, আমরা যদি ভালো বল করি সকালবেলা কালকে, আমরা কিন্তু লিড নেওয়ার সম্ভাবনা আছে। কারণ 29 রান বাকি আছে এখনও। কারণ তাসকিন, কামরুল ইসলাম রাব্বি এবং রুবেল হোসেন তিনটা পেস বোলারই কিন্তু খুব চমৎকার বল করেছে, এবং আমি বলবো যে মিরাজও খুব অসাধারণ বল করেছে। এই টেস্টে দেখলাম যে সে ফিরেছে চমৎকার। উইকেট ডে 2তেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বল স্পিন হচ্ছে, মিরাজের বল ঘুরছে। তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা যদি লিড নিতে পারি কালকে সকাল সকাল, যদি আমরা তাদের 3টা উইকেট আর্লি নিতে পারি এবং আমরা যদি একটা স্কোর করতে পারি 230 প্লাস 250 এই ধরনের মানে সেকেন্ড ইনিংসে, তাহলে আমার কাছে মনে হয় এই টেস্ট ম্যাচটা খুবই জমবে। মানে যে জিতুক হারুক একটা টাফ হবে, কারণ ইজি হবে না, উত্তেজনা থাকবে। আচ্ছা, আজকে তো বৃষ্টির জন্য দ্বিতীয় দিনের খেলা শেষ পর্যন্ত হতে পারলো না, সুতরাং তাহলে আগামীকাল আজকের বৃষ্টি রোদও নেই, তো সেই জায়গাটা ফার্স্ট আওয়ারটা তো আমাদের বোলারদের ফেভারেই থাকবে। অবশ্যই আপনার ফার্স্ট আওয়ারটা আমাদের ফেভারিট থাকবে, কিন্তু খেলা কিন্তু আসলে শুরু হবে 10:30-তে অলরেডি। তখন কিন্তু যদি মেঘলা না থাকে, রোদ উঠে যায়, কারণ ওইখানে তো উইকেট হয়তো বা সেমই থাকবে। আমার কাছে মনে হয় ডে 1-এ কিন্তু উইকেটটা ভালো ছিল ব্যাটিং এর জন্য। আমরা যখন ব্যাটিং করছিলাম আমার কাছে মনে হচ্ছে অনেক সহজ ছিল ব্যাটিং করাটা। আমরা ফার্স্ট ইনিংসে আসলে আরেকটু বেশি রান করা উচিত ছিল, কারণ আমাদের ব্যাটসম্যানরা যদি অনেকে সেট হয়ে আউট হয়েছে এই জায়গাটাতে। আসলে এই পুরো সিরিজটাতে এই সমস্যাটা হচ্ছে যে ব্যাটসম্যানরা 20-30 করে আউট হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে আসলে নিজের জন্য ক্ষতি হচ্ছে, টিমেরও ক্ষতি হচ্ছে। বিশেষ করে সৌম্যর যে ইনিংস, এরপরে ওইটা যদি সেঞ্চুরিতে যেত বা সাকিব যদি ইনিংসটাকে সেঞ্চুরিতে নিতে পারতো, তাহলে তো আমাদের ভলিউমটা বাড়তো। জি অবশ্যই, কিন্তু আউটগুলো আসলে একটু সফট ডিসমিসাল। প্রত্যেকটা আউটই যদি আমরা দেখি, সাকিবের যে আউটটা হয়েছে, তামিম যে আউটটা হয়েছে, আসলে এগুলো আনলাকি আউট। ডাউন দ্য লেগ ছিল। সৌম্য সরকারের বলটাও সে ডিফেন্স করলে হয়তো ভালো হতো, হালকা পুশ করে ফেলেছে। তো ম্যাক্সিমাম ব্যাটসম্যানরাই সফট হচ্ছে, একদম উইকেটটা কিন্তু তারা করে নিয়ে যাচ্ছে না। আসলে আমরা তাদের বোলারদের কৃতিত্বটা কম, মানে আমরা সেখানে শর্ট সিলেকশনগুলো ভুল হচ্ছে এভরি গেমেই। জি, মানে বাংলাদেশের অলমোস্ট যতগুলো খেলাই হয়েছে, সে প্রত্যেকটা খেলাতেই বাংলাদেশ যতগুলো উইকেট দিয়েছে, এর মধ্যে ধরেন যদি 700 বা 800 বা 1000 উইকেট দিয়ে থাকে, 500 উইকেট হয়তো বোলাররা কষ্ট করে পেয়েছে, বাকিগুলো সবই গিফটেড। এরকম এটা আসলে খেলার কারণে, যত ইন্টারন্যাশনাল খেলাটা আসলে অনেক প্রেশার, কারণ 2টা এন্ড থেকেই বল করছে সাউদি এবং বোল্ট। তারা দুইজনই কিন্তু অলরেডি অলমোস্ট 135-140 প্লাসে বল করে। তো ওই পেসে সুইং এবং অ্যাকুরেসিতে আপনার অনেক সময় ছাড়তে বা ভালো শটস খেলতে একটা বাজে শট চলে আসে। তো ব্যাটসম্যানদের আসলে আউটটা কিন্তু বাজে শট আর বাজি লাগবে দেখতে, কিন্তু তার মধ্যে যত বড় রান করতে পারে এটাই ইম্পর্টেন্ট। এখন আমাদের সামনে প্রথম যদি হয় যে আমরা যদি লিড না পাই, তাহলে ওদের লিডটা আমাদের কতর ভিতরে রাখতে হবে? যত কম রানে আটকানো যায়। আমার কাছে মনে হয় যে আজকে লাস্টের দিকে যেভাবে বল করেছে আপনার তাসকিন, রাব্বি, রুবেল এবং কামরুল ইসলাম রাব্বি, এবং এক সাইডে অবশ্যই আমি মনে করি যে সাকিব বা মিরাজ বল করবে। তো এই পেস বোলাররা যদি জায়গায় বল করে ডিফিকাল্ট, কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু স্ট্রাগল করেছে। আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু তাদের আমরা গিফট করেছি, যেমন ডাউন দ্য লেগ বল করে বা আউটসাইড দ্য অফ স্টাম্প শর্ট বল করে, কিন্তু যখনই আমরা রাইট এরিয়াতে বল করেছি তাদের খেলতে কিন্তু ডিফিকাল্ট হয়েছে। তো আমার বিশ্বাস যে এই 29 রানের মধ্যেই 3টা উইকেট নেওয়া সম্ভব। না, আজকে দেখলাম যে মানে আপনি যদি রুবেল বা তাসকিন, বিশেষ করে আমার কাছে তাসকিনের যে স্পেলগুলো ছিল অনেক অ্যাকুরেসি ছিল, বলে গতিও ছিল, মুভমেন্ট ছিল, বলের হাইট ছিল। এই বলটা আসলে কন্টিনিউ করা যায় না কেন? মানে
অ্যাকচুয়ালি সে তো আসলে প্রায় 4 বছর পরে লঙ্গের ভার্সন ক্রিকেট খেলছে, এটা আসলে তার দোষ দেওয়া যাবে না, কারণ যত বেশি বেশি খেলবে আসলে এক্সপিরিয়েন্স তত হবে। যদিও সে রিসেন্টলি লাস্ট 2-3 বছর ওয়ানডে এবং টি-20 খেলেছে শর্টার ভার্সন, 10 ওভার হাইয়েস্ট বল করতে পারতো, কিন্তু এইখানে কিন্তু দেখেন আজকে সে অলরেডি 15 ওভার বল করে ফেলেছে। তো এই কারণে হয়তো একটা টায়ার্ডনেস চলে আসে শরীরের মধ্যে, 90টা ওভার ফিল্ডিং করতে হয়। তো যত বেশি খেলবে ততই অ্যাকুরেসি বাড়বে। কিন্তু আজকে আমি বলবো যে হ্যাঁ, তাসকিনের বল কিন্তু রিভার্স সুইং হচ্ছিল খুব সুন্দর। এবং কামরুলের দেখলাম বেশ কয়েকটা বল ইয়র্কার খুব ভালো, এবং কমেন্টেটররা খুব প্রশংসা করছিলেন। অবশ্যই কামরুলের ব্যাটিং থেকে আমি বলবো যে তার বোলিংয়ের কনফিডেন্স চলে এসেছে। যেভাবে সে ব্যাটিং করেছে লাস্টের দিকে ডে 1-এ 60 প্লাস বল ফেস করেছে, 2 রান করেছে, এই জিনিসটাই আমাদের দরকার। লাস্ট যদি আমরা দেখি 4-5টা টেস্ট ম্যাচে, ঢাকাতেও যখন আমরা দেখলাম যে ইংল্যান্ডের সাথে, তখনও কিন্তু দেখা গিয়েছে যে আমাদের 7 ব্যাটসম্যানের পরে যে বাকি 4 জন তারা কিন্তু খুব চিপলি আউট হয়ে যেত। এই জায়গাটাতে আমাদের ইমপ্রুভ করতে হবে। রাব্বি যেই কাজটা করেছে, বাকি ব্যাটসম্যানদের এই কাজটা করতে হবে। আসলে আপনার কি চট্টগ্রামে ইংল্যান্ডের সাথে টেস্টটা মনে আছে? মানে এমন একটা পজিশনে কিন্তু আমরা ছিলাম, পরে দেখলাম যে ইংল্যান্ড শেষ পর্যন্ত লিডটা পেয়ে গেল। ওই রকম পরিস্থিতি যদি পড়তে না হয়, সেক্ষেত্রে বাংলাদেশের গেম প্ল্যানটা কী হওয়া উচিত? অবশ্যই গেম প্ল্যান একটা সিম্পল হবে একদম, যে যারাই বল করবে রাইট চ্যানেলে বল করতে হবে। শর্ট বলের থেকে আমার কাছে মনে হয় যে উপরে বল করাটাই ব্যাটসম্যানের জন্য, ফুল লেন্থ বলটাই ডিফিকাল্ট ব্যাটসম্যানদের জন্য ফেস করাটা। তো অবশ্যই আমাদের যা সিম্পল শর্ট চিন্তা করতে হবে, জাস্ট হাফ এন আওয়ার করে চিন্তা করে যদি আমরা জায়গায় বল করতে পারি, পার্টনারশিপ করতে হবে। ব্যাটসম্যানরা যেমন পার্টনারশিপ করে, বলারদেরও একটা পার্টনারশিপ করতে হবে। যেটা সেক্ষেত্রে কি আপনি স্পিন পেস কম্বিনেশন চান নাকি না পেস অ্যাটাকটাই চাচ্ছেন? আর যেহেতু সাকিবের বল তাদের খেলতে ডিফিকাল্ট হয়েছে, হ্যাঁ, সাকিবের বল লাস্টের দিকে তারা একদমই বুঝতে পারছিল না। 3টা ব্যাটসম্যানই যে আউট হয়েছে, তারা কিন্তু স্পিনের জন্য খেলছিল। তো আমার কাছে মনে হয় যে স্টার্টে আমরা হয়তো বা এক এন্ড থেকে, যেহেতু সাউদি আছে, সাকিবকে দিয়ে স্টার্ট করতে পারে, এবং আরেক এন্ড থেকে হয়তো পেস বোলার কিংবা নতুন বলে তো মিরাজ এক্সপার্ট মোটামুটি। যেহেতু আমাদের খেলাটা আসলে হচ্ছে নিউজিল্যান্ডে, আমার কাছে মনে হয় যে ওই জায়গায় আসলে নতুন বলে আমাদের 2টা পেস বোলার কি করানো উচিত। যদিও লাস্ট 3টা ইনিংসে আমরা মিরাজকে দিয়ে স্টার্ট করেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই সব সিচুয়েশনে পেস বোলার 2টাকে দিলে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তারা নতুন বলে কেমন বল করে। না, সেক্ষেত্রে তো বাংলাদেশের ধরেন আগামীকাল 1 ঘন্টার ভিতরেই তো একটা ফয়সালা হবে, আমরা লিড পেলাম না ওরা লিড পেল। সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ঘুরে ফিরে আসে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, যেই জায়গাটাতে আমরা স্ট্রাগল করছি আজকে থেকে না, বেশ মানে আপনাদের আমল থেকেই। এখানে কি করা উচিত আসলে? অবশ্যই, যেহেতু অনলি ডে 2 ফিনিশ হবে, কালকে ডে 3, তো উইকেট কিন্তু এখনো আমি মনে করি যে ভালো আছে আপনার। যদিও মিরাজের বল দেখলাম যে স্পিন হচ্ছে, হ্যাঁ, তো হয়তো কিন্তু ব্যাটিং এর জন্য কিন্তু এখনো ভালো। তো অবশ্যই আমাদের যা সব কিছু চিন্তা বাদ দিয়ে জাস্ট কালকে যদি 3টা উইকেট আর্লি নিতে পারি, তারপর ব্যাটসম্যানরা জাস্ট একটা 2টা বড় পার্টনারশিপ প্রয়োজন এই ম্যাচে, যদি আমাদের ম্যাচ রেজাল্ট আনতে হয়। জাস্ট 2টা বড় পার্টনারশিপ, যারা স্টার্ট নেবে যদি পার্টনারশিপ হয়, লম্বা একটা পার্টনারশিপ, জি, এই কাজটাই করতে হবে। সেক্ষেত্রে কেউ যদি 50 পায় তাহলে শেষ করে আসতে হবে যাতে ম্যাচটা 100-তে পৌঁছায়। ডেফিনেটলি, কারণ আমাদের ফার্স্ট ইনিংসে 2টা 50 হয়েছে, এই 2টা যদি একটা বড় 100 হতো, 150 এই ধরনের, তাহলে কিন্তু রানটা 350 প্লাস হয়ে যেত। তো অবশ্যই আমাদের সেকেন্ড ইনিংসে যেহেতু উইকেটটা ভালো আছে, ফ্রেশ চিন্তা ভাবনা করে একটা বড় ইনিংস খেলা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ টেস্ট নিয়ে একটা জিনিস প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের এবারে বেশ কয়েকজনের ডেবু হয়েছে, মানে 22 জনের এই একটা টিমের ভিতর থেকে এই আন্ডার-19 প্লেয়ারদেরই ডেবু করতে হলো। ঘরে তো শাহরিয়ার নাফিস, আপনার এনামুল বিজয়ের মতো প্লেয়ার ছিল, মানে এদেরকে পরীক্ষিত প্লেয়ারদের পিক না করে একবারে সরাসরি অনূর্ধ্ব-19-এ গেল কেন? এটা আসলে আমি খুব আপসেট এই বিষয়টা নিয়ে, কারণ 16 বছর টেস্ট খেলার পরে আমাদের আরও সুন্দর মতন অর্গানাইজ হওয়া উচিত এইসব সিলেকশনে। কারণ আমরা যখন জানি যে নিউজিল্যান্ডের ট্যুর আমরা 22টা ক্রিকেটার নেওয়া হয়েছে, সেখানে পুরো অস্ট্রেলিয়াতে 10 দিন ছিল এবং নিউজিল্যান্ডে পুরো ওয়ানডে টি-20 টেস্টে ছিল, কিন্তু আমরা মোসাদ্দেক, যার ফার্স্ট ক্লাস রেকর্ড এত চমৎকার, সে অলরেডি 3টা ডাবল সেঞ্চুরি করে ফেলেছে, 6টা সেঞ্চুরি করেছে।
তো তাকে আমরা ঠিক ফিরিয়ে টেস্টের দিলাম। আগে পাঠিয়ে দিয়েছি। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে আরেকটু ভালো মতন চিন্তা ভাবনা করা উচিত, কারণ এখন কিন্তু আমাদের একটা ভার্সনে ভালো খেললে, যেমন আমরা 4 বছর সে টেস্ট ফার্স্ট ক্লাস খেলে নাই, তাকে আমাদের কিন্তু টেস্ট খেলা না খেলালেও পারতাম, কারণ আমাদের অপশন কিন্তু ছিল। আলামিন সে চমৎকার, তার টেস্ট রেকর্ড ভালো, শফিউল যদি ফিট থাকে তাকে নেওয়া যেতে পারতো। রুবেলকে আমরা ফার্স্ট টেস্টে খেলাই নাই, এক্সপিরিয়েন্স একটা বলার, কিন্তু আমরা ফার্স্ট টেস্টে খেলাই নাই। আমরা 3টা বলার খেলিয়েছি, 3জনই কিন্তু 2জন ডেবু হয়েছে। তো এই সব জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় আরও স্ট্রংলি সিলেক্টর পাওয়ার থাকা উচিত সিলেক্টরদের, কারণ এই জায়গাগুলোতে যদি আমরা ইমপ্রুভ করতে পারি, যেমন শাহরিয়ার নাফিস, তার বয়স কিন্তু 29 বা 30, সে কিন্তু স্টিল বাংলাদেশকে আরও 8-9 বছর সার্ভিস দিতে পারবে যদি আমরা চাই। কিন্তু আমরা কিন্তু সেটা চাচ্ছি না। দেখেন একটা অস্ট্রেলিয়ার একটা ফার্স্ট ক্লাস টিমে কিন্তু সুযোগ পাওয়াটার জন্যই তাদের সব কিছু মরিয়া থাকে, সবাই চিন্তা থাকে। কিন্তু আমাদের এখানে দেখেন শান্তকে আমি ছোট করছি না, কিন্তু এখনও সে রেডি না। তার যে ফার্স্ট ইনিংসের শর্ট বলগুলো দেখলাম, সে কিন্তু অত কমফোর্টেবল ছিল না। তো তাকে আমরা এখনই না ডেবু করে যদি আরও 4-5 বছর পরে চিন্তা করতো ভালো হতো, কারণ শাহরিয়ার নাফিস তাহলে যারা ডোমেস্টিকে ভালো খেলছে তাদের জন্য একটা উদাহরণ হতো যে না, আমরা ডোমেস্টিকে ভালো খেললে আমাদের সুযোগ আছে বাংলাদেশ টিমে খেলার। কিন্তু এখন কিন্তু এই জিনিসটা হচ্ছে না। লাস্ট 2-3 বছর ধরে শাহরিয়ার নাফিস প্রচুর রান করছে সব ভার্সনেই, কিন্তু আমরা তাকে সুযোগ দিচ্ছি না। আব্দুর রাজ্জাকও সেও পারফর্ম করছে, যদিও বলা হচ্ছে ফিটনেসের কথা। এগুলো তো আমাদের কাজ করতে হবে, যাদের ট্রেনার আনছি আমরা তাদেরকে নিয়ে আমরা কাজ করতে হবে, যাদের এখনও বাংলাদেশকে 5-6 বছর সার্ভিস দিতে পারবে। আচ্ছা, এ টিম নিয়ে অনেক কথা বলা হয়, বাংলাদেশ মানে এ টিম থেকেই তো প্লেয়াররা আসে মূল টিমে, তো এই টিমের ফাংশনটাই তো হচ্ছে না। এইটাই, এই যে 22টা ক্রিকেটারকে নিয়ে আমরা এতদিন ধরে ঘুরছে, এই জায়গায় যদি এই কাজটা না করে যদি একটা এ টিমকে নিয়ে কোথাও একটা ট্যুর করাতো, এটা খুব ভালো হতো। যদি ওখান থেকে যারা ভালো খেলছে তারা এখানে ঢুকতে পারতো, এখান থেকে যারা খারাপ খেলছে তারা এখানে আসতে পারতো। এর ফলে যে টিম কম্বিনেশন যেটা হচ্ছে একটা ইনব্যালেন্স হয়ে যাচ্ছে না? অবশ্যই, কারণ লাস্ট 1-1.5 বছর ধরে কিন্তু সৌম্য সরকার পুরো অফ ফর্মে ছিল। সে আর কি T20 ফরম্যাটে ভালো ছিল না, সে ওয়ানডেতে অসাধারণ খেলেছে, কিন্তু আমরা তাকে T20 খেলিয়ে তার অফ ফর্মে পাঠিয়েছিলাম। তো এই যে যারা ফর্মে আছে তাদের যদি আবার সুযোগ দেওয়া হতো তাহলে কম্পিটিশনটা আরও বেশি হতো। আচ্ছা, একটা জিনিস, সৌম্য সরকার মানে ভালো প্লেয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট তাকে আপনি অনেকগুলো সুযোগ দিচ্ছেন, আবার আলামিন, নাসির, এনামুল বিজয়, শাহরিয়ার নাফিস দিয়ে সুযোগ দিচ্ছেন না, মানে বিষয়টা কি একটু বৈষম্যমূলক? মানে এই জায়গাটাতেই আসলে কোচ যেমন বলেছে যে সে জোরে বল খেলতে পারে না বা এই ধরনের, কিন্তু তার কিন্তু রেকর্ড যদি দেখি টেস্টে তার শ্রীলঙ্কার বিপক্ষে 40 এভারেজ এবং ওয়ানডে তো 30+ এভারেজ। তো যেহেতু সবার টেকনিক কিন্তু এক হবে না, মাইকেল ভেভান যখন খেলতো তার টেকনিক এবং স্টিভ ওয়ার টেকনিক কিন্তু এক ছিল না, ঠিক না? রিকি পন্টিং ওদের টেকনিক অন্যরকম ছিল, কিন্তু তারা রান করতে জানে যে কিভাবে রান করতে হয়। তো অবশ্যই আমি মনে করি যে যেভাবে আসলে বাদ দেওয়া হচ্ছে এটা আসলে ঠিক না। আপনি টেকনিকের কথাই বললেন, অর্জুনা রানাতুঙ্গা মানে সে মনে সম্ভবত 2টা বা 3টা শটস খেলতে পারতো, একটা স্কোয়ার কাট, একটা ট্যাপ এরকম ঠেলে দিত, এই তো। অথচ পৃথিবীতে তো অনেক বড় বড় যেমন হাবিবুল বাশার তো অনেক শটস খেলতো, তাই বলে কি অর্জুনা রানাতুঙ্গা ওয়ার্ল্ড ক্রিকেটে দাঁড়ায়নি? না, এটাই আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্টিভ ওয়া কিন্তু সে পুল খেলবে না আর কি, জাস্ট পুল না খেলেই কিন্তু 10,000 রান করেছে। গাঙ্গুলিরও আমরা জানি যে তার শর্ট বলের সমস্যা, কিন্তু তারও কিন্তু 10,000 বেশি রান ওয়ানডে ক্রিকেটে। তো এগুলা আসলে আমার মনে হয় যে অবশ্যই কোচের একটা প্ল্যান আছে, তার সাথে সাথে আমার কাছে মনে হয় যে তার সাথে যারা আছে সিলেক্টররা বলেন, ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট যারা আছেন, তাদের আরেকটু চিন্তা করা উচিত। আপনি বললেন যে কোচ হাতুরু সিং এর প্ল্যান আছে, যদি প্ল্যানটা থাকতো মানে তাহলে মোসাদ্দেককে ফিরিয়ে কিভাবে দিল? আপনি শান্তর মতো ছেলেকে ডেবু করালেন, আপনার তো বাংলাদেশের 11ই মানে মোস্তাফিজকে বাইরে রাখলে তো 11ই হয় না, অনেকটা মানে এরকম অবস্থা। অবশ্যই এই ট্যুরটাতে আমাদের প্রচুর ইনজুর্ড হয়েছে, টাফ একটা ট্যুর হয়েছে প্রত্যেকটা প্লেয়ারের জন্য। কিন্তু অবশ্যই আমি মনে করি যে যখনই এই ধরনের ঘটনা হয়েছিল, যেমন মুশফিকের কিন্তু ফার্স্ট ম্যাচই ইনজুর্ড হয়েছে ফার্স্ট ওয়ানডেতে, তখনই কিন্তু আমাদের আরেকটা ব্যাকআপ চিন্তা ভাবনা করা উচিত ছিল যে না, যদি টেস্ট ক্রিকেটও এরকম হয়, আমরা একটা সিনিয়র আপনি যদি এনামুল বিজয়রে নিতে পারতেন তাহলে আপনার ওপেনিং স্লটটাও কভার করতো, কিপিংটাও কভার করতো। তো আপনার হাতে যদি অপশন থাকে, তো অপশনটা ব্যবহার হচ্ছে না কেন?
এটা তো আসলে ভালো বলতে পারবে কোচ এবং সিলেক্টর তারাই। ওনারাই ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে আরেকটু সিরিয়াস হওয়া উচিত। বাট ওভারঅল যে আমাদের যে টিম কম্বিনেশন যেটা ছিল, ওয়ানডে বলেন, টি-20 বলেন, ইভেন দো টেস্ট, এখানে মানে কি মনে করেন যে পরিপূর্ণ টিম নিয়ে আসলে বাংলাদেশ মাঠে নামতে পেরেছে? আমি তো মনে করি যে আমরা যদি সঠিক 11 নিয়ে খেলতাম তাহলে ওয়ানডে টি-20 গুলো আমাদের জিতার সম্ভাবনা বেশি থাকতো। কারণ আমরা যদি দেখি ওয়ানডে তো আমরা কিন্তু একটা, যদিও তানভীরকে খেলানো হয়েছে কিন্তু তার কিন্তু কোনো এক্সপিরিয়েন্সই ছিল না ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা বলেন। ডোমেস্টিকে সে, তাকে এত বড় টুর, হ্যাঁ ডোমেস্টিকে সে রেগুলার 10 ওভার বল করে না, তো তাকে দিয়ে আমরা ইন্টারন্যাশনাল 10 ওভার আশা করাটা বোকামি হয়েছে আমার কাছে মনে হয়। এই জায়গায় যদি আমরা জেনুইন একটা মিরাজ বা তাইজুলকে খেলাতাম তাহলে 3টা ওয়ানডেতে অ্যাটলিস্ট একটা ম্যাচ আমরা উইন করতে পারতাম। বা তানভীরকে যদি আমরা শ্রীলঙ্কা ট্যুরের জন্য রাখতাম, যেহেতু মানে আমাদের না, যদিও আপনার কোচ এবং সবাই চিন্তা করেছে যে নিউজিল্যান্ড তার স্পিন অতটা ভালো খেলতে পারে না এবং একটা রাইট আর্ম লেগ স্পিনার অবশ্যই আমি মনে করি যে একটা ম্যাচ উইনার, কিন্তু তার তো অ্যাটলিস্ট ডোমেস্টিকে কিছু করে দেখাতে হবে, তারপরে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলাবেন। সে যদি ডোমেস্টিকেই না পারে তাহলে তো ইন্টারন্যাশনালে অনেক পৃথিবীর অনেক বড় বড় প্লেয়ার দেখেছি যারা ডোমেস্টিকে ভালো খেলে, কিন্তু জাতীয় দলে গেলেই তো একটা প্লেয়ার মানে রাতারাতি ভালো খেলা পারবে না, তারপরও অ্যাটলিস্ট একটা তো এক্সাম্পল হইতে হবে যে আমি একটা ম্যাচে ভালো করেছিলাম, 4টা-5টা উইকেট নিয়েছি। সেই এক্সাম্পলটাও তো আসলে তানভীরের মধ্যে ছিল না এই লাস্ট 2 বছরে। কিন্তু আমার কাছে মনে হয় যে ওয়ানডে এবং টি-20তে যদি আমরা এক্সট্রা ব্যাটসম্যান না খেলিয়ে এক্সট্রা বলার খেলাতাম তাহলে আমাদের জিতার সম্ভাবনা বেশি থাকতো। বিশেষ করে টি-20তে, যদি টি-20তে আসলে একজন দুজনের খেলা, হ্যাঁ আমরা 8টা ব্যাটসম্যান খেলিয়েছি। টি-20তে আপনার যদি দেখি লাস্ট টি-20টাও আমি খুব ভালো মতন ফলো করেছি। সাকিব এবং মোসাদ্দেক তারা 5টা ওভার বল করেছিল, কোনো বাউন্ডারি দেয়নি। তারপরে 10 ওভারে তাদের 54 রান ছিল, 3 উইকেট। কিন্তু তারপর থেকে কিন্তু পেস বোলার আসার পরে কিন্তু রানটা বেড়েছে। ওইখানে যদি আরেকটা জেনুইন স্পিনার থাকতো মিরাজ বা তাইজুল তাহলে কিন্তু রানটা আরও কম হতো, 150-র নিচে হলে কিন্তু আমাদের জেতার সম্ভাবনা থাকতো। আচ্ছা, এতক্ষণ তো আমরা বাংলাদেশের নানা বিষয়গুলো, ছোট ছোট ভুলগুলো নিয়ে কথা বললাম। দর্শকরা বাংলাদেশের কাছে এক্সপেকটেশন অনেক হাই। নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে বাংলাদেশ এখন পর্যন্ত যা খেলেছে, একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি খারাপ না। আপনি কি বলেন? অবশ্যই দর্শকরা তো লাস্ট 2-2.5 বছর আমাদের যে রিসেন্ট পারফরমেন্স ছিল হোম কন্ডিশনে আমরা অসাধারণ খেলেছি, প্রত্যেকটা 6টা সিরিজ উইন করেছি 7টার মধ্যে। লাস্টটাও জিতার সম্ভাবনা ছিল ইংল্যান্ডের সাথে, আনলাকি হেরে গিয়েছি। তো সেইখান থেকে তো সবাই আশা করেছিল যে নিউজিল্যান্ডে আমরা আরও ভালো রেজাল্ট আশা করেছিল। কিন্তু ওভারঅল আমি বলবো যে লাস্ট 3টা ট্যুর থেকে এই ট্যুরে অবশ্যই আমরা অনেকগুলা, প্রত্যেকটা ম্যাচই, অনেকগুলা না এভরি গেমে আমাদের মোমেন্টাম ছিল, কিন্তু উইন করার মোমেন্টাম ছিল। ইভেন আপনার লাস্ট টেস্ট যেটা, ওইটা কিন্তু আমাদেরই মোমেন্টাম ছিল টেস্টটা ড্র করার। হ্যাঁ একদম 4 দিন কিন্তু আমাদের কাছে ছিল। তো ওভারঅল এখন পর্যন্ত এই টেস্টটা তো কিন্তু আমাদের মোমেন্টাম আমাদের হাতে। তো এখন দেখার বিষয় যে ডে 3তে আমরা কেমন ওই সকালের স্পেলটা করি এবং ব্যাটিংটা আমরা কেমন করি। মানে দ্বিতীয় দিন যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আবার তৃতীয় দিনে গিয়ে আমরা ভালো করতে পারি। যদি আমরা ভালো ক্রিকেট খেলি তাহলে কিন্তু এই ম্যাচটা আমাদের। এবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে একটু বাংলাদেশে ফিরতে চাই। এই যে কক্সবাজারে বাংলাদেশ নারী দল আর দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি সিরিজ হয়ে গেল, যেখানে বাংলাদেশের নারী দল মাত্র একটি জয় পেয়েছে। এই দলের যিনি সিলেক্টর তিনি বসে আছেন নিউজিল্যান্ডে। মানে যিনি সিলেক্টর বা দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি যদি নিউজিল্যান্ডে থাকে তাহলে জিনিসটা কি হচ্ছে? এটা আসলে প্রফেশনাল এখন এই সব কিছু, যেহেতু আতার ভাই লাস্ট 16 বছর ধরেই অ্যাকচুয়ালি উনি কমেন্ট্রি করছে বাংলাদেশের পরে যখনই বাংলাদেশ টিম যায়। তো যেহেতু উনি এই প্রফেশনে এসেছে আপনার সিলেকশনে, তারপরেও উনি থাকলে ভালো হতো, কিন্তু ওনার জায়গায় যারা আছে সুমন ভাই ওনারা হেল্প করেছে। মেয়েদের রেজাল্ট আমি বলবো যে আসলে আমাদের প্লেয়ারের অভাব, হ্যাঁ খুবই অভাব। যে রেজাল্টটা করেছে, একটা উইন করেছে, এটা আমি বলবো যে অনেক ভালো। আরও 2-1টা ম্যাচ ভালো ফাইট করেছে। আমাদের বেশি বেশি ক্রিকেট খেলতে হবে, আসলে মেয়েদেরও খেলা কিন্তু আসলে আপনি তো একজন ব্যাটসম্যান, মানে এই যে নারী দল যদি আপনার কাছে একটু ব্যাটিং মানে পরামর্শক হিসেবে চায়, একটু যাবেন না দিতে? অবশ্যই, যদিও আমি এখনো রিসেন্ট খেলছি, হয়তো আমি যখন খেলা ছাড়বো তখন হয়তো এই চিন্তা ভাবনা করব। কিন্তু আমার কাছে মনে হয় যে মেয়েরা কিন্তু অনেক ইমপ্রুভ করছে, আমাদের থেকেও বেশি ইমপ্রুভ করছে।
ওকে, মোহাম্মদ আশরাফুল, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই অনুষ্ঠানটি যদি আপনারা ভিডিও সহ দেখতে চান তবে আপনারা ভিজিট করুন আমাদের এনটিভি অনলাইন। এতক্ষণ অনুষ্ঠান দেখার জন্য সবাইকে শুভেচ্ছা।